এটা অক্টোবর মাস চলছে, আজকে অক্টোবরের 26 তারিখ। আমি 4 দিন আগের ঘটনার কথা বলছি, 2025-এর অক্টোবরের 22 তারিখের ঘটনা। বাংলাদেশের জন্য একটি খুশির দিন ছিল এই দিন। বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণের প্রথম ধাপ ওই দিন সম্পন্ন হয়েছে বলে মনে করে বাংলাদেশের মানুষ। চুয়ান্ন বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই 54 বছরে কেউ এই ঘটনা করিয়ে দেখাতে পারেন না, যেটা ডক্টর ইউনূস সাহেব এবং প্রধান প্রসিকিউটর, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম করে দেখিয়েছেন। এবং একজন মহিলা আছে, মহিলার নামটা আমার মনে পড়ছে না, ওই 3 জনে করে দেখিয়েছেন। এক মাইল ফলক হয়ে গেছেন ওনারা। বাংলাদেশের মানুষ ওনাদেরকে স্মরণ করবে আজীবন। মানুষ তো কেউ চিরস্থায়ী না, একদিন সবাই মারা যাবে। কেউ যে আইনের ঊর্ধ্বে না সেটা আবার প্রমাণিত হয়েছে। 15 জন সামরিক বাহিনীর অফিসারকে ওই দিন সিভিল আদালতে হাজির করা হয়েছে। এটা সিভিল আদালতে না হয়ে এই বিচারটা বলছিলাম, বিগত স্বাধীন হওয়ার পরে 54 থেকে 55 বছরের মধ্যে এই ঘটনা কেউ ঘটিয়ে দেখাতে পারেন, যেটা সাহস করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আইনের কিন্তু একটা নিজস্ব হাত আছে, সেই হাতটা কিন্তু অনেক লম্বা, সেটা আবার প্রমাণিত হয়েছে। হোক সে বাংলাদেশের প্রেসিডেন্ট, হোক সে বাংলাদেশের প্রধানমন্ত্রী, হোক সে বাংলাদেশের মন্ত্রী, হোক সে বাংলাদেশের এমপি, হোক সে বাংলাদেশের সেনাপ্রধান, হোক সে বাংলাদেশের সেনাবাহিনীর অফিসার, হোক সে নৌপ্রধান, হোক সে নৌবাহিনীর অফিসার, হোক সে বিমান প্রধান অথবা বিমান বাহিনীর অফিসার, পুলিশ প্রধান অথবা পুলিশ বাহিনীর অফিসার, যেই হোক না কেন আইনের ঊর্ধ্বে কেউ নাই। এটা আরেকবার প্রমাণিত হয়ে গেল। যারা চালাক আছে তারা কিন্তু ভবিষ্যতে আর এটা করতে চাইবে না। আর এটা করে বিদেশে গিয়ে যে খুব একটা শান্তিতে থাকবে, এটাও বিদেশেও কিন্তু আস্তে আস্তে পথগুলো রুদ্র হয়ে যাচ্ছে। তো আর আমরা কি বলবো, আমাদের বাংলাদেশে এটা চলতে থাকবে, এটা বন্ধ হবে না কোনোদিন, মনে হয় না হবে। তো হলে আজকে ভাই 54 বছরে আমরা কেন এখনো গণতন্ত্র নিয়ে বুঝি। তারপর চেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে। আর্মি চিফ অনেক চেষ্টা করেছিলেন এই বিচারটা যেন সিভিল আদালতে না হয়ে সেনাবাহিনীর আদালতে হয়, সিভিল আদালতে না হয়ে এটা যেন মার্শাল ল কোর্টে হয়। তো সেটা কিন্তু মার্শাল ল কোর্টে প্রধান উপদেষ্টা এবং সরকারের অবস্থানের কারণে এটা সিভিল আদালতে হতে হয়েছে। এবং আইসিটিও এটা মেনে নেয়, আইসিটিও অনর অবস্থান ছিল। এর মধ্যে ইউনাইটেড নেশন, জাতিসংঘ জাতিসংঘ বলে দিয়েছে যে এগুলা সিভিল আদালতে হতে হবে, এগুলো কোনো মার্শাল ল আদালতে হতে পারবে না। এখন একটা কথা হলো, আমাদের সেনাপ্রধান কি জাতিসংঘকে ইগনোর করে চলতে পারবে? জাতিসংঘকে ইগনোর করে আমাদের সেনাপ্রধান কখনোই চলতে পারবে না, সেনাবাহিনী চলতে পারবে না। হিউজ অ্যামাউন্ট অফ আর্মি অফিসার, নেভাল অফিসার, এয়ার অফিসার, পুলিশ অফিসার ওয়ার্কিং ইন ইউএন মিশন। বড় মাত্রায় একটা সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনী ইউএন মিশনে আছে। এখন জাতিসংঘের কথা না শুনলে তারা হুট করে ইউএন মিশন উপর স্যাংশন দিয়ে দিবে, আমেরিকাও স্যাংশন দিয়ে দেবে বাংলাদেশের উপর, আমেরিকার দেখা দেখি বাংলাদেশের উপর ইউরোপিয়ান ইউনিয়ন স্যাংশন দিয়ে দিবে। এবং আমেরিকার কথা অনুসরণ করবে কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, এরা আমেরিকার কথায় অনুসরণ করবে, সেটা অন্যদিকে যাবে না তারা। সেটা বাংলাদেশের মতো গরিব একটা দেশ, এই দখল বাংলাদেশ সহ্য করতে পারবে না। ইউএন মিশন বন্ধ হয়ে গেলে সেনাবাহিনীতে প্রচণ্ড একটা তোলপাড় হয়ে যাবে। সেনাবাহিনীতে তোলপাড় হয়ে গেলে সেই তোলপাড় কিন্তু আর রক্ষা করতে পারবে না, সামাল দিতে পারবে না কোনো সেনাপ্রধান। তো এটা একটা রক্তক্ষয়ীর দিকে হয়তো চলে যেতে পারে, আমরা সেটা আশা করি না। ভালো থাক বাংলাদেশ সেনাবাহিনী, আমাদের অন্তরের জায়গায় আছে, আগেও থাকবে, এখনও আছে, ভবিষ্যতে আমরা ভালোবাসি বাংলাদেশ সেনাবাহিনীকে। মুষ্টিমেয় কিছু অফিসারের পদস্খলন, মুষ্টিমেয় কিছু অফিসারের এই সমস্ত সন্ত্রাসী কার্যকলাপের দায়ভার বাংলাদেশ সেনাবাহিনী নিবে না, এবং মানুষের সেটা বুঝে। তো যারা
34 জনের মতো, মনে হয় 33 না 34 জনের মধ্যে কনভিক্টেড হয়েছে। তার মধ্যে চাকরিরত ছিলেন 14 জন, একজন ছিলেন যারা ধরা দিয়েছেন, একজন ছিলেন এলপিআর এর, মানে রিটায়ারমেন্ট এক বছর হয়নি, রিটায়ারমেন্ট হয়েছে, এলপিআর আছেন। এই 15 জনের এখন বিচার চলছে। এখানে একটা প্রশ্ন এসে গেছে যে সেনাপ্রধান, সাবেক সেনাপ্রধান মরহুম হারুনুর রশিদ চট্টগ্রামের, ওনাকে যদি ডেস্টিনি একটা মামলায় যদি ওনাকে পুলিশ ভ্যানে করে আনা নেওয়া করতে পারে আদালতে, তাইলে ইনারা তো এই যে ওনারা হারুনুর রশিদ, সেনাপ্রধান হারুনুর রশিদ কোনো হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল না, কোনো মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত ছিল না। উনি ডেস্টিনির মামলায় ফেসে গেছিলেন, যাক উনি মারা গেছেন, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। আর ইনাদের বিরুদ্ধে সরাসরি আইসিটি কোর্টে মামলা হয়ে গেছে, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা হয়ে গেছে। আমার মনে হয় না এখন আর নিস্তার পাবে, এই সেনাপ্রধান চাইলেও কোনো কিছু করতে পারবে, এটা আমার মনে হচ্ছে না এখন। কারণ এটা জাতিসংঘ পর্যন্ত গড়িয়ে গেছে, জাতিসংঘ অলরেডি একটা বিবৃতি দিয়েছে। এবং শেখ হাসিনার নেতৃত্বে শেখ হাসিনার নির্দেশে প্রায় 1400 ছাত্র হত্যাকাণ্ড হয়েছে জাতিসংঘের হিসেব মতো। যদিও কেউ কেউ বলে বেসরকারিভাবে বলে 2000-এর মতো, জাতিসংঘের যেটা হিসেব সেটা প্রকাশ করেছে সেটা 1400-র মতো। এর মধ্যে 130টি ছোট শিশু ছিল যারা হাসিনার থেকে রেহাই পায়নি। আয়নাঘর, গুম, খুব, মানুষকে মেরে নদীতে ভাসিয়ে দেওয়া, লাশ না পাওয়া, বনে গিয়ে মৃত ভাইয়ের বোন গিয়ে প্রতিদিন নদীতে গিয়ে অপেক্ষা করা, ভাইয়ের লাশ কখন উঠবে, কখন করবে, কান্নাকাটি করা, এগুলি আর ভালো লাগে না। আমরা এগুলি দেখতে আমরা অভ্যস্ত না, যেটা শেখ হাসিনা করেছে। গুম, খুন এবং আয়নাঘর এবং এরপরে বিডিআর হত্যাকাণ্ড, ভারতের সাথে মিলে 56 জন আর্মি অফিসার, মোট 73 জন। বাকি যে 56 জনের বাইরে যে কজন আছে 73 জনের মধ্যে এরা হচ্ছে সিভিল। এগুলো হত্যাকাণ্ডের শিকার হয়েছে ভারতের। আওয়ামী লীগ সরকার তখন বলেছে বিডিআর বিদ্রোহ, আসলে কিন্তু এটা ভারতের সাথে শেখ হাসিনা মিলে পরিকল্পিত হত্যাকাণ্ড চালিয়েছিলেন, যেটাকে বিডিআর বিদ্রোহ নামে চালিয়ে দিয়েছে, যেটা বিচার এখনও হতে পারছে না এবং হতে দিচ্ছে না, বাধাগ্রস্ত করছে। এবং শোনা যাচ্ছে আসিফ নজরুল নাকি এগুলাতে বাধাগ্রস্ত করছে। আমরা তো জানি না, সেগুলা পত্রিকা এবং বিভিন্ন চ্যানেলে, নিউজ মিডিয়াতে এগুলি দেখতে পাওয়া যায়। ডক্টর ইউনূস সাহেবের একটু সজাগ দৃষ্টি দেওয়া উচিত, মানুষ কি চায় না চায়। ওনার এই যে আজকে 1 বছর থেকে বেশি হয়ে গেছে, ওনার কিছু কিছু উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, উনি ওগুলোকে এখনও সরান নাই। এই জন্য ওনার পপুলারিটিও কমে যাবে। যদিও উনি এখনও পপুলার আছে, মানুষ মনে করে উনি পারবে। এই সেনা অফিসারগুলো যেগুলো কনভিক্টেড হয়েছে এবং যেগুলো পালিয়ে গেছে, 2 জন জেনারেল পালিয়ে গেছে, একজন জেনারেল কবির, উনি শেখ হাসিনার মিলিটারি অ্যাটাচে ছিলেন, প্রত্যেকটা হত্যাকাণ্ডের সাথে উনি জড়িত ছিলেন বলে শোনা যায়। এবং উনি অবস্থা বেগতিক দেখে শেখ হাসিনা যখন ইন্ডিয়া চলে গেছিল, তখন শেখ হাসিনার সাথে এই জেনারেল কবিরও প্লেনে করে ইন্ডিয়া চলে গেছে এবং আবার ফিরতি প্লেনে চলে আসছে। এতদিন বহাল তবিয়তে ছিল 14 মাস। 14 মাস থেকে উনি সিগন্যাল পেয়ে গেছে যে ওনাকে হয়তো মামলা হয়ে যাবে, উনি তাড়াতাড়ি ভারতে পালিয়ে গেছে। এখন ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছে মিনার নামে একজন এমপি ছিল আওয়ামী লীগ, যাকে টুকরা টুকরা করা হয়েছিল যেই লঞ্চে, যে হোটেলে, সেই হোটেলে আশ্রয় নিয়েছে এই জেনারেল কবির। সেই হোটেলে আগে আশ্রয় নিয়েছে আরেক খুনি জেনারেল আকবর বলে শোনা যায়। এই 2 জন বর্তমানে ওইখানে বহাল তবিয়তে আছে স্ত্রী, পুত্র, সন্তান নিয়ে। এগুলো ভারতের কেন্দ্রীয় সরকারের অনুমোদনের বাইরে হতে পারে না, অনুমোদন দিয়েছে বলে এরা ওইখানে গিয়েছে। এই 15 জন আর্মি অফিসার এবং যারা আগে আরও অন্য জায়গায় হত্যাকাণ্ডে ছিল, ওনার সেনাবাহিনীতে থাকতে কিন্তু এই হত্যাকাণ্ডের সাথে জড়িত হয়নি। ডিজিএফআই, এনএসআই, র্যাব, তারপর বিডিআর, এগুলোতে পোস্টিংয়ে ডেপুটেশনে থাকার সময় তারা এই হত্যাকাণ্ড চালিয়েছেন শেখ হাসিনার নির্দেশে। সেনাবাহিনী সরাসরি হত্যাকাণ্ড করেছে বলে এরকম শোনা যায়নি এখনও পর্যন্ত। আমরা আশা করি সেনাবাহিনী এই ব্যাপারে কোনোদিন আর করবো না, করে না এবং করবো না সাধারণ জনগণের উপর। জুনিয়র লেভেলের অফিসার এবং সিপাহীরা তারা বরাবর জনগণের পক্ষে ছিলেন, এবারও জনগণের পক্ষে ছিলেন বিদায় শোনা যায় ওয়াকারুজ্জামান তেমন কিছু করতে পারেনি। এই বাংলাদেশের আমার আপনার ট্যাক্সের টাকায় এই সেনাবাহিনী লালিত পালিত। এই সেনাবাহিনীর জেনারেলগুলো হয়েছে, বিশেষ করে যে 2 জন জেনারেল পালিয়ে গেছে ওইখানে,
ওনারা বিভিন্ন জায়গায় পোস্টিং ছিলেন, ওনারা একেবারে নো ডাউট বাংলাদেশের গোপন তথ্যগুলা ভারতের সরকারের কাছে, রর কাছে ওনারা হস্তান্তর অবশ্যই করবে। ওনাদেরকে জামাই আদর এমনি দিবে না, ওনারা অবশ্যই করেছেন, ইতিমধ্যে করে ফেলেছেন বলে মনে হচ্ছে। এই শেখ হাসিনার সাথে মিলে এই সমস্ত অফিসারগুলা হত্যাকাণ্ড চালিয়েছে। এই অফিসারগুলা বাংলাদেশের আপনার ট্যাক্সের টাকায় লালিত পালিত। এই সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে ঢুকার সময় কোরআন শরীফের উপর হাত দিয়ে শপথ নিয়েছিলেন রাষ্ট্রবিরোধী কোনো কাজ করবে না, জনবিরোধী কোনো কাজ করবে না, কিন্তু ওনারা করেছেন জনবিরোধী কাজ। দেখেন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, শেষমেশ কিন্তু আল্লাহ ধরে ফেলে, সেটাই প্রমাণিত হচ্ছে। কোরআন শরীফেরও আপনারা হাত দিয়ে শপথ নিয়েছিলেন, আপনারা এই জনগণের ট্যাক্সের আমার জনগণের ট্যাক্সের টাকায় আপনারা লালিত পালিত, আপনাদের গাড়ি বাড়ি নারী এবং আপনাদের বিলাসবহুল জীবন, গাড়িতে চড়া, আপনাদের ফ্ল্যাট, এগুলা জনগণের ট্যাক্সের টাকায় হয়েছে। আপনারা সেই জনগণের বিপক্ষে আপনারা অস্ত্র ধরেছিলেন বিভিন্ন বাহিনীতে থাকার সময়, সেনাবাহিনীতে যখন আপনারা সেনাবাহিনী অফিসারগুলা NSI DGFI বিভিন্ন বাহিনীতে আপনারা থাকা অবস্থায় আপনাদের নির্দেশে এই মানুষ হত্যাকাণ্ড হয়েছে, যার বিচারটা এখন হচ্ছে। একটা জিনিস বিশ্বাস করতে হবে, আল্লাহ একটু আগে বলে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, বিচার একদিন হবেই হবে। অপরাধ করলে বিচার একদিন হবেই হবে জেনে শুনে, আর না জেনে শুনে অপরাধ করলে সেটা অন্য ব্যাপার, মাপ চাইলে সেটা হয়তো আল্লাহ ক্ষমা করে দিবেন। তো এই অপরাধের মানবতা বিরোধী এতগুলো মানুষের হত্যাকাণ্ড, এগুলো বিচার অবশ্যই বাংলার মাটিতে হবে, এবং এই বাংলা মাটিতে তাদের বিচারের সম্মুখীন হবে, এবং কিয়ামতের পরও তাদের বিচারের সম্মুখীন হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। ধন্যবাদ। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।